ভুল পাল্টালেন ডোনাল্ড ট্রু, রাজনৈতিক থেকে সরে খুঁজছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। দলের চোখ রাঙানি উপেক্ষা করে আবারও নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগে লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী, আশাবাদী দুপক্ষই। ভালো যদি বাস্তবায়ন হয়, একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে আমরা নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। আদি বুড়িগঙ্গা চ্যানেল বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে দখলদাররা। বর্ষার পর মানা হবে না অজুহাত, হুঁশিয়ারি মেয়রের। এবং আগামী মাসেই চট্টগ্রামের রাস্তায় নামছে এসি বাস। কাপ্তাই থেকে পতেঙ্গার পথে প্রতিদিন চলবে 20টি বাহন। 20 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ, খুশি যাত্রীরা। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনৈতিক বনে গিয়েছিলেন। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তাই পাল্টে গেছে। বলছেন সম্পর্ক গভীর করতে চান। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাখেননি কোনো বৈঠক। সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে লুকিয়ে কথা বলেছেন কল্পনা আক্তারের সঙ্গে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম ও পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ সোহানুর রহমানের সঙ্গেও বসেছেন। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ডোনাল্ড ট্রু? বিশেষজ্ঞরা বলছেন দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হচ্ছে। ফলে বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে, যে এই সম্পর্কের সঙ্গে যে নিরাপত্তার দিকগুলো, ভূরাজনৈতিক দিকগুলোকে তারা সামনে নিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। এটা কিন্তু পরিষ্কার যে হ্যাঁ, এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলেও তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কারাদেশ, শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে এবারও
ভোটের মাঠে বিএনপি নেতারা। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন 12 জন। অন্যদিকে সব উপজেলাতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে আরও। প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরও 9 জন প্রার্থী। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। তাদের দাবি, মানুষের জন্যই রাজনীতি তাদের। আমি মানুষের স্বার্থে নির্বাচনের মাঠে আসছি, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মানুষের নির্বাচনের মাঠে আসছি। মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। মানুষের আস্থা আমার উপরে যেটা আছে, এই নির্বাচনে আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা জড়িত আছেন, আপনারা এদিকে নজর দিবেন। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থীকে কুলাঙ্গার বলার পর নতুন করে আলোচনায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। এবার ভোটারদের বিরিয়ানি প্রলোভন সহ সরকারের উপকারভোগীদের ডেকে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে প্রার্থী ও ভোটাররা শঙ্কায় থাকলেও বেপরোয়া মেয়রের এমন কর্মকাণ্ড থামাবার যেন কেউ নেই। সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে ভোটারদের মধ্যে সংশয় বাড়ছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, ভোট সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কোথাও বিরিয়ানি, কোথাও খিচুড়ি, কোথাও বা মিষ্টি বিতরণ। ভোটারদেরকে প্রভাবিত করতে শুধু খাবারের আয়োজন নয়, নেওয়া হয়েছে আরও নানা কৌশল। সরকারের উপকারভোগীদের ডেকে এনে ভোট চাওয়া হচ্ছে, বলা হচ্ছে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা। উপজেলা নির্বাচনকে ঘিরে এমন পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী উল্লেখ করে দলীয় নেতারা নানা ধরনের কৌশলে ব্যস্ত। আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এই অবস্থায় ভোটারদের মাঝে তৈরি হয়েছে শঙ্কা। প্রায় মিটিং এ বিরিয়ানির ডেক নিয়ে কারাকারি ছুটাছুটি করতেছে, বিরিয়ানির মাধ্যমে পাবলিককে আকর্ষণ করার চেষ্টা করতেছে। মন্ত্রী মহোদয়ের নাম বিক্রি করে কিছু কিছু কুচুকরি মহল বলতেছে যে দলীয় ছাড়া কোনো ভোট দেওয়া যাবে না, যে আমরা চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা সঠিকভাবে আমাদের তারুণ্যের প্রথম ভোট যেন দিতে পারি, আমরা সুষ্ঠুভাবে আমরা ভোটাররা ভোট দিতে পারি, সেই সুযোগ যদি আমরা করে দেয়, আমরা ভোটাররা ভোট দেব, যাকে মনোনয়ন করব তাকে আমরা ভোট দিব। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ জমা দিয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী। সবশেষ দেওয়া অভিযোগে তিনি মেয়র কাজল নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাদেরকে ভোটের দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানান। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। অপরদিকে আনারস প্রতীকের প্রার্থী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছুই ষড়যন্ত্র। নির্বাচনী প্রচারণা ভিত্তিতে তো ওই মানুষকে খাওয়া দাওয়া করে অপবিত্র করানো নিষেধ, সেটা ওনারা করতেছেন। আবার আখাউড়ার ম্যাজিস্ট্রেট ধরতেছেন এবং জরিমানাও করতেছেন, কিন্তু এটাকে তোয়াক্কা করছে না। সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি জানেন আজকে দীর্ঘদিন আমরা মাঠে কাজ করছি, এরকম কোনো কিছুই নাই। আর আপনি জানেন সারা দেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আর বদ্ধপরিকর এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা সব ধরনের প্রস্তুতিভাবে নিচ্ছি। আখাউড়া উপজেলায় 3 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জৌলুস হারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও জেঁকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে, সীমানা পিলার বসানোরও কাজ শেষ। বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত, হুঁশিয়ারি দক্ষিণ নগর পিতার।
রতন মজুমদারের ছবিতে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ, আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল সোয়ারিঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ। একটু এগোতেই দেখা মিলল নাজমা বেগমের। এই এলাকাতেই কেটেছে তার পুরো যৌবন। জানালেন বুড়িগঙ্গার অতীত থেকে বর্তমান। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেকটা কমছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের চারিদিকে খাল, মাঝে ভাঙাচোরা এক ভবন। এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। তাই তারা এমন রাস্তা কাঠ দিয়ে তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদী জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। এই অংশেই বেড়ে উঠেছেন অনেকে। বয়সের ছাপ তাদের মুখে না ফুটে উঠলেও বৃদ্ধ হয়েছে বুড়িগঙ্গা। সিটি কর্পোরেশনকে বাহবা দিলেন রীতিমতো পিঠ চাপড়ে। নদীর মতন ছিল, এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। উদ্যোগটা ভালো, যদি বাস্তবায়ন হয়। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর, যাতে নতুন করে আর কেউ এই নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে। এমন কর্মকাণ্ডের কারণে প্রশংসায় ভাসছে সিটি কর্পোরেশন। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে। সেটা হচ্ছে, এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? এত অভিযানের পরও এখন কেন এমন অবস্থা? নগরপিতা জানালেন, দখলদারদের কয়েক দফায় দেয়া হয়েছে নোটিশ। বর্ষার পর কাজ শুরু করলে মানা হবে না আর কোনো অজুহাত। নিজস্ব অর্থায়নে একটা বড় কাজ করেছি, সেটা হলো যে আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে আমরা আমাদের টেকসই যে নান্দনিক পরিবেশ বা অবকাঠামোগত নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। তবে তা কবে নাগাদ পূর্ণতা পাবে সেই উত্তর পেতে এখন নগর ভবনে দৃষ্টি তাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসক ও নার্স নির্ভর হয়ে পড়েছে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা। রোগীদের অভিযোগ, ভর্তির পর বিশেষজ্ঞ বা জ্যেষ্ঠ চিকিৎসকদের দেখা পান না তারা। কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2010 সাল থেকে যশোর জেনারেল হাসপাতাল ব্যবহৃত হচ্ছে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে। 250 শয্যার এই হাসপাতালে দৈনিক ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। এজন্য হাসপাতালে চিকিৎসকের 65টি পদের বিপরীতে কর্মরত আছেন 50 জন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় 12 জন, ডেপুটেশনে আসা 15 জন, অনারারি চিকিৎসক 18 জন এবং মেডিকেল কলেজের আরও 48 জন চিকিৎসক ও 50 জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তবে হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, ভর্তির পর বিশেষজ্ঞ বা জ্যেষ্ঠ চিকিৎসকের দেখা পান না তারা। ইন্টার্ন চিকিৎসক ও সেবিকাদের হাতেই পরিচালিত হয় পুরো চিকিৎসা ব্যবস্থা। তারা গুরুতর রোগী পেলেই রেফার করে দেন অন্যত্র। অভিযোগ উঠেছে, বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকরা হাসপাতালের পরিবর্তে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বেশি সময় দেন। অসুস্থ ছিল, আমি আসার পরে ডাক্তারকে বারবার কল করার পরে আমি ডাক্তার পাইনি। গতকালকে রাত্রি থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত কোনো ডাক্তার এখনো পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয়নি। ডাক্তারের কোনো এখানে আমরা
কোনোটা সুবিধা আমরা পাচ্ছি না এখানে। আমাদের ওষুধ কিনা ছিল 1000 টাকার, ইঞ্জেকশন করে দিচ্ছে, ওরা 7-8টা দিচ্ছে, এই চলতেছে। বলি দুটো করে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছে, আর কোনো খোঁজ নেই তাকে। যা আচরণ করেন তারা হচ্ছে সেই সমস্ত জায়গায় তাদেরকে দেখিয়ে অতিরিক্ত টাকা দিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। অবশ্য কর্তৃপক্ষের দাবি এমন কোনো অভিযোগ নেই তাদের কাছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার পায় না এটা ঠিক না, সার্বক্ষণিক কিন্তু আমাদের ইন্টার্নি চিকিৎসক নিয়োজিত আছে, এবং তারা যদি মনে করে যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বা কনসালটেন্ট দরকার, তারা কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে ফোনে অবহিত করেন এবং তারা এসে কিন্তু দেখে যান। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে চিকিৎসকদের পাশাপাশি রোগীদের সেবায় হাসপাতালে 237 জন নার্স ও 3 শতাধিক শিক্ষানবিশ নার্স কর্মরত আছেন। সময় সংবাদ, যশোর। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ, ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। তবে 4000 কোটি টাকার বেশি ব্যয়ের এই রেলপথে কবে থেকে বাণিজ্যিকভাবে ট্রেন যাত্রা শুরু হবে তা বলতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্ট কেউই। উদ্বোধনের প্রায় 6 মাস পরও চালু না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এতে মোংলা বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা থমকে গেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনা নিয়ে প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। নানা জটিলতায় 5 দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 91 কিলোমিটার নতুন এই রেলপথে রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয়। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন। এরই মধ্যে 4 দফায় পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। চলতি বছর 1 জানুয়ারি থেকে যাত্রীবাহী ট্রেন চলার ঘোষণাও দেয়া হয়। তবে অজ্ঞাত কারণে এখনও যাত্রা শুরু করেনি যাত্রীবাহী বা পণ্যবাহী কোনো বাণিজ্যিক ট্রেন। এতে ক্ষুব্ধ খুলনা অঞ্চলের মানুষ। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে অতি শীঘ্রই এই রেল লাইনটা চালু হোক, আমরা যাতে করে খুলনা থেকে মোংলা অতি দ্রুত যাতায়াত করতে পারি। আমরা মোংলা থেকে পণ্য আনতে পারবো, তারপরে মোংলা যারা কর্মজীবী মানুষ তারাও যাতায়াত করতে পারবে। এক্ষেত্রে আমরা চাই যে দ্রুত আমাদের এই ট্রেনটা চালু হোক। সব দিকে সুবিধা পাবো, সময় বাঁচবে, অর্থনৈতিক অবস্থাও বাঁচবে। দীর্ঘ এই সময় ট্রেন না চলায় হতাশ মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরাও। একটি সম্ভাবনাময় এতগুলো টাকা খরচ করে এটা বসে আছে, এটা চালু হচ্ছে না, এতে আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। মোংলা বন্দর সক্রিয় হচ্ছে না, সচল হচ্ছে না। এদিকে কবে থেকে ট্রেন চলবে তার উত্তর নেই প্রকল্প সংশ্লিষ্টদের কাছেই। গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এই নবনির্মিত রেল লাইনটি পরিদর্শন করায় ওনার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। এই রিপোর্ট পাওয়া পরবর্তী যে কোনো সময় ট্রেন চালানো এখন সম্ভব। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 4261 কোটি টাকা ব্যয়ের এই রেলপথ আর কতদিন এভাবে পড়ে থাকবে? রেলওয়ে সূত্রের খবর, জনবল, কোচ আর ইঞ্জিন সংকটে এ পথে রেল চলছে না। তবে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সব সংকট দ্রুত সমাধান করে এ পথে রেল চালানোর দাবি এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আগামী মাস থেকে চট্টগ্রামের রাস্তায় নামছে 38 আসনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে 20টি বাস। ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। এতে খুশি যাত্রীরা। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামের 14 নম্বর রুটে কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে। এর মধ্যে 250টি নন কাউন্টার ভিত্তিক ও 50টি কাউন্টার ভিত্তিক বাস সেবা দিচ্ছে। এবার এই রুটেই নামতে যাচ্ছে 20টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। চট্টলা চাকার ব্যানারে 38টি এসি বাস সার্ভিস পরিচালনার উদ্যোগ নিয়েছে স্থানীয় পরিবহন সংস্থা শান্তি পরিবহন লিমিটেড। কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট, জিইসি, আগ্রাবাদ হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যাবে বাস। সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। কাউন্টার ভিত্তিক এসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়ে খুশি যাত্রীরা। স্টুডেন্টের জন্য এটা অনেক ভালো হবে, কারণ আমাদের এখানে প্রথমে 2 নাম্বার বাস অনেক বেশি মানুষ থাকে, তো ওটাতে আমাদের জন্য
মানুষজন অনেক, আবার এখানে চিন্তায়ের অনেক সমস্যা থাকে। বিভিন্ন ধরনের লোক উঠে গাড়িতে, ছিনতাইকারী আছে, আপনার পকেট মেরে আছে, এসি গাড়িতে উঠে ধরেন আপনার ওই ধরনের ছিনতাইকারী থাকবে। ফিমেল স্টুডেন্ট আছে, তার জন্য ভালো হবে। এসি পরিবহন চালু আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে। মূলত বাসগুলোর চেসিস ভারতীয় কোম্পানি টাটা মোটরসের হলেও বডিগুলো দেশেই প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে ঢাকায় বাসগুলো তৈরি হচ্ছে। জুনের মধ্যেই বাণিজ্যিক পরিষেবা চালু করতে ইতোমধ্যে 10টি বাস প্রস্তুত রয়েছে বলে জানান শান্তি এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ডাস্ট মুক্ত থাকবে, নিরাপত্তা থাকবে, দাঁড়িয়ে যাতে থাকবে না, নির্দিষ্ট যারা বিশেষ করে যারা মহিলা যাত্রী তারা নির্দিষ্ট সিটের বসে এখানে যাতায়াত করতে পারবে। বিআরটি এর উপপরিচালক জানান শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় গরমে যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবে। আবার যত্রতত্র যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় নিশ্চিত হবে নিরাপত্তা। আমরা চাচ্ছি যে মাস ট্রান্সপোর্টের দিকে আমরা যেতে, আর মাস ট্রান্সপোর্টের দিকে আপনাকে যেতে হলে সেক্ষেত্রে আপনাকে গণপরিবহনের দিকে মানে বাস, হ্যাঁ, এই ধরনের পরিবহনের দিকে আপনাকে যেতে হবে। বিআরটি এর তথ্য অনুযায়ী নগরীতে বাসের জন্য 17টি, হিউম্যান হলারের জন্য 18টি ও অটো টেম্পোর জন্য 20টি রুট রয়েছে। প্রচণ্ড গরমে গণপরিবহনে যাতায়াত করতে সাধারণ মানুষজনকে প্রচণ্ড কষ্ট ভোগান্তিতে পড়তে হয়। সেই জায়গায় নগরীতে এসি বাস সার্ভিস চালু হলে একদিকে যেমন স্বস্তি পাবে নগরবাসী, তেমনি নিশ্চিত হবে নিরাপত্তা। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দিন দিন স্বর্ণ পাচারের রুটে পরিণত হচ্ছে খুলনা। ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ভারতে। 1.5 বছরে নগরীতে ধরা পড়েছে 7টি চালান। এতে স্বর্ণের বাহকরা আটক হলেও ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন মূল হোতারা। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাস থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজনের জুতার নিচে কৌশলে রাখা 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 20 এপ্রিল খুলনা নগরীর 0 পয়েন্ট এলাকার চিত্র এটি। 7টি স্বর্ণের বার সহ চলতি মাসের 2 তারিখ আটক করা হয় আরেক কারবারিকে। তিনিও ঢাকা থেকে পরিবহন যোগে যাচ্ছিলেন সাতক্ষীরা। 1.5 বছরে নগরীতে পুলিশ আটক করেছে এমন 7টি চালান। উদ্ধার করা হয় 50টি স্বর্ণের বার। সূত্র বলছে পাচারকারীরা বিভিন্ন কৌশলে স্বর্ণ পাচার করছে। স্বর্ণের বার বহনকারীরা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে যাত্রীবাহী বাসে যাতায়াত করে। দুবাই থেকে আনা স্বর্ণ ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচার হয় ভারতে। এক্ষেত্রে 3 থেকে 4 বার হাত বদল হয়, ফলে বেশিরভাগ সময় বহনকারী মূল হোতাকে দেখেও না। গত বছর 12 জানুয়ারি 6টি স্বর্ণের বার ভারতে পাচারের জন্য ঢাকা থেকে পরিবহন যোগে সাতক্ষীরা যাচ্ছিল এক চোরা কারবারি। খুলনার সাচিবুনিয়া মোড়ে তাকে 6টি স্বর্ণের বার সহ আটক করে পুলিশ। এর মধ্যে 3টি তাকে দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই পাচারকারী বিষয়টি পুলিশকে জানালে 3 পুলিশ সদস্যকে আটক করা হয়। এসব কারণে বিশেষজ্ঞরা বলছেন অপরাধ দমনে মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও নজরদারিতে রাখা দরকার। সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি যদি স্থাপন করা যায় তাহলে এই বিষয়ে সমাধান করা সম্ভব এবং এই অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আর পুলিশ বলছে পর্দার অন্তরালে থাকা অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হয়েছে এবং এজাহারভুক্ত তাদের নাম করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য একাধিক অভিযান আমরা পরিচালনা করছি। স্বর্ণ চোরাচালানের এসব ঘটনায় হওয়া মামলায় আটক হয়েছে মাত্র 10 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে মেহেরপুরে কাটা হচ্ছে 1440টি গাছ। শিগগিরই এই কাজের টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ। তবে গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। পরিবেশবিদরা বলছেন পরিবেশ রক্ষায় গাছগুলো রেখে পরিকল্পনা করতে হবে। অবশ্য প্রকল্পের কাজ শেষে নতুন করে বনায়নের আশ্বাস সড়ক বিভাগের। বেনিয়ামিনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের 2 পাশে সারি সারি গাছ। সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প পাশ হয়েছে। এ কারণে 6 কিলোমিটার সড়কের পাশের 976টি গাছ কাটতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। একইভাবে 2 বছর আগে মেহেরপুর মুজিবনগর সড়কের প্রশস্তকরণের কাজ শেষ হলেও গত মাসে সড়ক সংলগ্ন 464টি গাছ কাটার চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মেহেরপুরের গ্রীষ্মকালের তাপমাত্রা প্রতি বছর বাড়লেও বাড়েনি বনায়ন। এর আগেও এ ধরনের প্রকল্পে গাছ কাটা হলেও আর লাগানো হয়নি। সরকার কাটতে পারে,
কিন্তু প্রয়োজনে আবার গাছ লাগাইতে হবে। একটা গাছও লাগানো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। প্রকল্পের নামে গাছ কাটার আগে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করার দাবি পরিবেশবিদদের। আর বন বিভাগ বলছে নতুন করে সড়কের পাশে গাছ লাগানোর অনুমতি নেই তাদের। যে গাছগুলো কাটা হয়েছে আমরা দেখি না, 15 বছর মধ্যে গাছ কাটা হয়েছে সে গাছগুলোকে আবার নতুন করে রোপণ করা হয়েছে। দর্শনা মুজিবনগর মহাসড়ক, ওইটার মালিকানা জেলা পরিষদ, তো জেলা পরিষদ সেখানে তারাও নিজেরাই গাছ রোপণ করবে। গাছ কাটার জন্য শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানায় জেলা পরিষদ। আর প্রকল্প বাস্তবায়নের পর নতুন বনায়নের পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। অত্র দপ্তরে সার্ভেয়ারকে একটা পত্র দেওয়া হয় যে গাছগুলা মার্কিং করে একটা তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দাখিলের জন্য তাকে বলা হয়েছে, যেটা আমরা পাওয়ার পর আমরা বন বিভাগকে অবহিত করব। এই সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো আমরা সরাতে চাচ্ছি এবং সড়ক সম্প্রসারণ হয়ে গেলে আমরা যে আবার ওখানে বনায়ন করে দেব। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে মেহেরপুর জেলায় বিভিন্ন সড়কে সরকারিভাবে 14,000 গাছ কাটা হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। প্রকল্পের টাকা খরচ না করে পাশের কৃষি জমি কেটে সংস্কার করা হচ্ছে সড়ক। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হুমকি। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক উন্নয়নের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের প্রমাণ পাওয়ায় জমি ভরাট করার নির্দেশ দিয়েছে এলজিইডি। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কের পাশের ফসলি জমি কেটে করা হয়েছে দীর্ঘ খাল, নষ্ট হয়েছে কয়েকশো ক্ষেতের ধান। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে ভালকি বাজার পর্যন্ত 6.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ। কার্যাদেশ অনুযায়ী উভয় পাশে 3 ফুট প্রশস্ততা বাড়াতে বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেননি। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কের দুই পাশের অন্তত 2 কিলোমিটার জমিতে খাল কেটে সড়কে মাটি ভরাট করা হয়েছে। এতে নষ্ট হয়েছে কয়েকশো ক্ষেতের ধান। কেউ প্রতিবাদ করলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দেওয়া হতো। সরকারি টাকা আত্মসাৎ করে কৃষকের ক্ষতি করাই ক্ষুব্ধ স্থানীয়রা। ধানের জমি কেটে এখানে মাটি নিয়েছে, তার ফলে কয়েকশো কৃষকের জমি খালে পরিণত হয়ে গেছে। 2-3 কাঠা জমি চলে গিয়েছে, এর ভিতরে ধান নষ্ট হয়ে গিয়েছে। চাষি তো একটু বিপাকেই আছে। 10 বছরের ভিতরে এখানে কোনো ক্ষেত হবে না। প্রত্যেক চাষির মনে করেন প্রত্যেক বছরে 10,000 টাকা করে লস হবে। 5 কাঠা জমি যখন 3 কাঠা ফুরি গেলে 2 কাঠা গৃহস্থ খাবে কি? নিষেধ গোড়ার থেকে যখন কাটি আসে সেখন কি ওরা আর বাধা মানে নাকি? বলছে যে এইটা সরকারি কাজ, সরকার বুঝবে সেটা। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারকে। আর স্থানীয় সরকার বিভাগ জানায় অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষি জমির মাটি কাটা বন্ধ করা হয়েছে। পাশাপাশি একই মাটি দিয়ে খাল ভরাটেরও নির্দেশনা দেওয়া হয়েছে। জানার সাথে সাথে এটা বন্ধ করেছি। যে অংশটুকু মাটি কেটেছিল আমরা তাদেরকে বলেছি যে এটা ওই মাটি দিয়ে এটা পূরণ করার জন্য। এলজিডির তথ্য মতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 87 কোটি 44 লাখ টাকা। আর মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। জ্যৈষ্ঠের শুরুতেই বিভিন্ন জাতের আমে ভরে উঠেছে সাতক্ষীরার বাজারগুলো। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভিড় করতে শুরু করেছেন বাগান ও ফলের আড়তগুলোতে। তবে গত বছরের তুলনায় আমের দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য এবং আমিনুর রহমান গাজী সবুজের তোলা ছবি নিয়ে রিপোর্ট। বাজারে সরবরাহ করা হচ্ছে গোবিন্দভোগ, গোপাল খাস ও গোপালভোগ আম। সকাল থেকে রাত পর্যন্ত ফলের আড়তে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। ভৌগোলিক কারণে দেশের প্রথম আম নামানো হয় সাতক্ষীরায়। 9 মে থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। অন্যান্য জেলা থেকেও পাইকাররা আসছেন আম কিনতে। পাশাপাশি বর্তমানে সরকারি তালিকাভুক্ত 5,299টি বাগানে আম পরিচর্যা করছেন বাগান মালিক ও শ্রমিকরা। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 350 মেট্রিক টন। তবে বাগান মালিকরা জানান জ্যৈষ্ঠ মাসে ঝড় হলে শঙ্কা রয়েছে বড় লোকসানের। দাম যদি আমরা না পাই বর্তমানে এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের মাটি ভালো, খুব সুন্দর আম, সুস্বাদু আম। আমাদের আমটা ন্যায্য পয়সা পালি কৃষকরা বাঁচবে। ব্যবসায়ীরা জানান গত বছরের চেয়ে এবছর আম বিক্রি হচ্ছে বেশি দামে। আমের যে বর্তমান মূল্য, সেই মূল্য তুলনামূলক গতবারের চাইতে অনেক বেশি। 27-2800 টাকা আম বিক্রি হইল। আমের বাগান ও বাজারজাতকরণ নিয়মিত মনিটরিং এর কথা জানায় কৃষি বিভাগ। বাজারে ন্যায্য মূল্যে পান। আমাদের যারা সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা মাঠে কাজ করছে। তো আমরা আশা করছি যে সাতক্ষীরার আমের যে সুনাম, সেই সুনামটা এবং
কৃষকরা আছে সেই আম চাষিরা যেন কোনোভাবে নিরুৎসাহিত না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে সরকারের ক্যালেন্ডার অনুযায়ী গত 9 মে গোপালখাস, সরিখাস, গোপালভোগ ও বোম্বাই এবং 11 মে গোবিন্দভোগ জাতের আম নামানো হয়। আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে নামানো হবে আম্রপালি আম। সময় সংবাদ, সাতক্ষীরা। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে চীন সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিং পৌঁছান তিনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 2 দিন সফর করবেন তিনি। পশ্চিমা আধিপত্য রুখতে এক হয়ে কাজ করতে বদ্ধপরিকর মস্কো বেইজিং। সফরে বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিশদ আলোচনার কথা রয়েছে দুই নেতার। সে সঙ্গে রুশ চীনা সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তা খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন তারা। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর, আর গত 6 মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর। এবার খেলার খবর। স্বপ্নের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে টাইগাররা। বিমানে ওঠার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। নানা সমালোচনা থাকলেও দল নিয়ে আশাবাদী সমর্থকরা। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ঘড়ির কাঁটায় তখন রাত 11:15। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় সবাই। ক্রিকেট দল চড়বে বিশ্বকাপের বিমানে। শেষবারের মতো তাদের শুভকামনা জানাতে সমর্থকদের ভিড়। যুক্তরাষ্ট্রে যেতে প্রথমে বিমানবন্দরে হাজির হন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। এরপর আসেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, একে একে সব কোচিং স্টাফ। তবে হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে আসেন একটু দেরি করেই। ক্রিকেটারদের মধ্যে সবার আগে বিমানবন্দরে প্রবেশ করেন লিটন দাস। একটু গোমরামুখী ছিলেন লিটন, হয়তো নিজের পারফরমেন্স নিয়ে একটু বেশি চিন্তায় আছেন এলকেডি। এরপরে ব্যক্তিগত গাড়িতে চেপে বিমানবন্দরে আসেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ককে ঘিরে ধরেন গণমাধ্যম কর্মীরা। তবে এয়ারপোর্টে মিডিয়াকে এড়িয়ে গেছেন বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিতে যাওয়া শান্ত। ক্যাপ্টেনের পরপরই ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দরে প্রবেশ করেন শরীফুল ইসলাম। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে একে একে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, সৌম্য সরকার ও তানজিদ তামিম। তবে সবার সঙ্গে বিমানবন্দরে ঢুকতে দেখা যায়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। হয়তো ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এই দুই তারকা। নিজের সপ্তম টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের কাছে সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানতে চাওয়া হলে সবাইকে দোয়া করতে বলে ভেতরে চলে যান সাইলেন্ট কিলার। সবার শেষে বিমানবন্দরে হাজির হন তাসকিন আহমেদ। সি অফ করতে আসেন তার বাবা। নতুন সহ অধিনায়কও দেশবাসীর কাছে চেয়ে গেছেন দোয়া। প্রিয় দলকে নিয়ে আশাবাদী ভক্তরাও। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ দুইটা দেশে খেলা হবে, তা আমার প্রত্যাশা থাকবে যারা সিনিয়র আছে এবং জুনিয়র আছে তারা ভালো কিছু করবে। দেশে থেকে তাদের জন্য দোয়া করব। বাংলাদেশ দলকে অসংখ্য শুভকামনা। যারা স্কোয়াডে রয়েছে তারা প্রত্যেকে পারফর্ম করুক, দেশকে একটা সম্মানজনক রেজাল্ট উপহার দিক। ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সেখানে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে টাইগাররা। 21 মে শুরু সিরিজ, বিশ্বকাপ শুরু 1 জুন। আর টাইগার হবে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ভোল পাল্টানো ডোনাল্ড ট্রাম্প রাজনীতি থেকে সরে খুঁজছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। দলের চোখ রাঙানি উপেক্ষা করে আবারও নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগে লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী, আশাবাদী দুপক্ষই। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আরেন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।